কি হয়েছে ফুপু? মা মেয়ে দুজনেই এমন দিন দুপুর অমাবস্যার অন্ধকার মুখে নিয়ে আছো কেন? মায়া সাইমনের কোলে থাকা কথার দিকে তাকালো। জোর করে তাহিরের হাত ছাড়িয়ে আনার পর থেকে এভাবে মুখ কালো করে আছে। বাবার কাছ থেকে এভাবে আনায় অবুঝ শিশুটা মায়ের উপর অভিমান করেছে। মায়ার এই মুহূর্তে ব্যাখ্যা করতে ইচ্ছে হলো না। সে এখন পুরোপুরি ভঙ্গুর একজন মানুষ। নিজেকে একটু গুছিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন। সাইমন, আমরা ভীষণ ক্লান্ত, একটু বিশ্রাম দরকার। সব বলবো, তবে এখন না। সাইমন কিছুক্ষণ তাকিয়ে থাকলো মায়ার দিকে। সে কখনো এভাবে কথা বলে না। বাড়িতে ঢুকেই হইচই শুরু করে, কে কোথায় আছে এসব জিজ্ঞাসা করে করে মাথা খারাপ করে দেয়। সবার সাথে দেখা করে। খুব গুরুতর কিছু একটা যে হয়েছে সেটা আন্দাজ করতে পারলো। ফুপার সাথে ঝগড়া হলো অসম্ভব। ঝগড়া যদিও হয়, মায়ার মতো স্বামী অন্তঃপ্রাণ মানুষ ঝগড়া করে বাবার বাড়ি চলে আসবে এটা কখনোই ঘটেনি। সাইমন না বুঝলেও আর কথা বাড়ায় না। হ্যাঁ, রেস্ট নাও আগে, আমি কথাকে নিয়ে যাচ্ছি। মায়া ভেতরে এসে নিজের ঘরে গেল। বাড়ির সবাইকে কি করে বলবে কথাটা? সবাই তো ভেঙে পড়বে, কিন্তু বলতে তো হবেই। যা অবশ্যম্ভাবী তা কয়দিন লুকিয়ে রাখবে। সবাই ফিরুক, সেও নিজেকে আর একটু ধাতস্থ করুক। সাইমন কথাকে নিয়ে বসার ঘরে বসলো। ততক্ষণে মৃদুলা বেরিয়ে এসেছে। আরে মিষ্টি পুচকেটা যে মায়া ফুপু এসেছে সাইমন ভাইয়া। হ্যাঁ, কিন্তু কিছু একটা গড়বড় মনে হলো। কৌতূহলী হয়ে মৃদুলা জিজ্ঞাসা করলো, কি গড়বড়? জানি না, কিন্তু কেমন যেন লাগছে। মায়া এসেছে? কই গেল? ভেতরে। দেখা করলো না? তিনিও খানিকটা অবাক হলেন। তার হাতে দুটো আচারের বয়ম, সেগুলো মৃদুলার হাতে দিয়ে বললেন, তোর জন্য বানিয়েছিলাম। তুই এত আচার পছন্দ করিস, এগুলো ব্যাগে তুলে ফেল। মৃদুলা চাচিকে জড়িয়ে ধরে বলল, চাচি তুমি এত ভালো কেন? হয়েছে হয়েছে, আহ্লাদ করতে হবে না। মৃদু হেসে বললেন শাহানা। এ বাড়ির সবাই যে একটুখানি কিছু পেলেও আকাশ সমান খুশি হয় এটা তিনি জানেন। এই খুশি দেখার লোভেই তো তিনি করেন, তবে প্রকাশ করলেন না। মাহির মৃদুলার সাথে ঢাকায় যাবে ওকে দিয়ে আসতে। সে একাই যায়। এবার এত বড় ঘটনার পরে কেউ একা পাঠাতে ভরসা পায়নি। ছোট চাচা যেতে চেয়েছিলেন, কিন্তু মাহির স্বপ্রণোদিত হয়েই বলল, আমি যাই ছোট চাচি, আমার কিছু কাজও আছে। মাহির আসলে হৃদিতার কাছ থেকে দূরে যেতে চাইছিল, অন্তত 2-1 দিনের জন্য হলেও। গতকালের পরে পারতপক্ষে মুখোমুখি হয়নি। মায়ার এভাবে হঠাৎ করে আসা, তারপর থেকে মুখে কুলু পেটে থাকা নিয়ে সবাই চিন্তিত। তবুও মৃদুলা না গেলেই নয়। আবার ওকে একা পাঠালেও মাহিরের মন সায় দিল না। বেরোবার আগে নিজের ঘরে এলো মাহির। রেডি হতে হবে, তাছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র এই ঘরে। রুমে এসে হাঁপ ছেড়ে বাঁচল হৃদিতা ঘরে নেই। সে দ্রুত তৈরি হয়ে একটা ছোট ব্যাগে একদিন থাকার জন্য পোশাক, মানি ব্যাগ আর ঘড়িটা নিয়ে বেরিয়ে গেল। দাদুর ঘরে গিয়ে দেখলো হৃদিতা বসে আছে। দাদুর মাথার কাছে একটা চেয়ার নিয়ে পত্রিকা পড়ে শোনাচ্ছে। ইমতিয়াজ সাহেব মাহিরকে দেখে কাছে ডাকলেন, আয় আয়, কোথায় যাচ্ছিলিস? হ্যাঁ দাদু, মৃদুকে হলে দিয়ে আসবো। ওরা মুখ খুলছে? খুলেছে, কিছু জিনিস স্বীকার করেছে, তবে এসবের পেছনে কে আছে সেটা এখনো জানা যায়নি। পুলিশ চেষ্টা করছে কথা বের করবার। তোরাও জোর দে, আরও কিছুতেই যেন হাতের বাইরে বেরিয়ে না যেতে পারে। হ্যাঁ দাদু, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইমতিয়াজ সাহেব এবার হেসে বললেন, তোর বউ তো আমাদের বাংলাদেশে বেতারে কাজ করছে, এখন ওই পত্রিকায় পড়ে শোনায়। তোর বউ শব্দটাই দুজনে একসাথে পরস্পরের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য চোখাচোখি হলো দুজনার। এরপর দৃষ্টি সরিয়েও নিল একসাথে। আমি যাচ্ছি দাদু, দোয়া করো। তোর জন্য আমার দোয়া সবসময় থাকো। শব্দ ওকেই দাও, আমি তো কেউ না। মৃদুলাও বসেছিল দাদুর কাছে দোয়া নিতে। কপট ঈর্ষার ভাব ফুটিয়ে তুলে কথাটা বলল সে। ওর বলার ভঙ্গিতে ইমতিয়াজ সাহেব মজা পেলেন। আয় তো এদিকে। মৃদুলা কাছে যেতে তিনি দোয়া পড়ে 2 নাতি নাতনিকে ফু দিয়ে দিলেন। ভাবি আসি, ভালো থেকো। তুমিও ভালো থেকো মৃদু আপু। ওরা বেরিয়ে গেল। বেরোবার আগে মাহির আর চোখে একবার হৃদিতার দিকে তাকালো। তোর বর যে তোর কাছ থেকে বিদায় নিল না রে? হৃদিতা উত্তর দিল না, কেবল মাথা নিচু করলো খানিকটা। ইমতিয়াজউদ্দিন সাহেবের মনে হলো মেয়েটা লজ্জা পাচ্ছে। তুই যে কি অসাধারণ একজনকে জীবনে পেয়েছিস, তুই জানিস না?
আমি কেমন দাদু? মাহিরের এত প্রশংসায় সে বিরক্তই হলো। এরা তো কেউ লোকটার আসল চেহারা জানে না। সে খারাপ আচরণ করতে চায় না, তবুও লোকটার কথাবার্তা ওকে বাধ্য করে। তুইও খুব মিষ্টি একটা মেয়ে। এবার রিদিতা হাসলো। এরপর আবারও পত্রিকায় পড়া মন দিল। তাহির আর স্নিগ্ধা লাঞ্চ আওয়ারে অফিসের কাছের একটা রেস্টুরেন্টে এসে বসেছে। তাহিরের ভাবনায় মায়া আর গতকাল রাতের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। কাজেও মন দিতে পারেনি। কি ব্যাপার, মুড অফ মনে হচ্ছে? স্নিগ্ধার কথায় তাহির ভাবনা থেকে বেরিয়ে এলো, বলল, মায়া চলে গিয়েছে কোথায়? ওদের বাড়িতে। তো এটার জন্য মন খারাপ? এত টান বইয়ের প্রতি? ও একেবারে চলে গিয়েছে আমাদের ব্যাপারে সব জানতে পেরে। এবার স্নিগ্ধা ঘর কাঁপিয়ে হাসলো স্বভাব সুলভ বেপরোয়া ভঙ্গিতে। এরপর কটাক্ষ হেনে বলল, তাহির, তুমি বড্ড চাইল্ডিশ। মানে? তোমার যদি এতই প্রেম থাকতো তুমি কি আমার সাথে জড়াতে? এখন আলগা ইমোশন দেখাচ্ছ। গেছে, ভালোই তো হয়েছে। তুমি তো এটাই চেয়েছিলে। তাহির কি সত্যি এটাই চেয়েছিল? কি জানি বুঝতে পারছে না। মনে হচ্ছে যা হলো ঠিক হয়নি। কামান তাহির, এমনিতেও তো ওকে জানাতেই হতো, তাই না? নাকি তুমি সারা জীবন দুই নৌকায় পা দিয়ে চলতে চেয়েছিলে? তাহির নিজেকে সামলে নিল। এরপর বলল, আমার মেয়েটা। মেয়ে তো তোমারও, অধিকার শুধু শুধু ছাড়বা কেন? তাহিরের মনে আবারও দোটানা এসে ভর করলো। স্নিগ্ধা টেবিলে রাখা তাহিরের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। এরপর মোহময়ী ভঙ্গিতে বলল, এটা তো একটা সেলিব্রেট করার মতো বিষয়। লেটস সেলিব্রেট ইউটস ব্রেকআপ। বিলিভ মি, মন ভালো হয়ে যাবে তোমার। তাহির ওর সামনে বসা আলাসময়ী নারীর ডাকে সাড়া দিল। রাতে খাবার টেবিলে মায়া ঘোষণা দিল, আমি সবাইকে কিছু কথা বলতে চাই। আমরাও অপেক্ষা করছি। ইস্তিয়াক সাহেব বললেন, খাবার পরে বলবো। চুপচাপ খাওয়া শেষ করলো সবাই। এরপর বসার ঘরে এসে জড়ো হলো। বাবাও জানুক। সবার মুখে চিন্তার ছাপ পড়ল। সিমি আর ইমির সাথে কথাকে দিয়ে ওদের অন্য ঘরে পাঠানো মায়া। ওদের এখনো এসব জটিলতা জানার বয়স হয়নি। আমি সিদ্ধান্ত নিয়েছি, তাহিরের সাথে আর নয়। আমি আমার পথে, সে তার পথে থাকবে। অনেকগুলো গলা সমবেত সুরে আটকে উঠল। কি? সকলের দৃষ্টি বিস্ফোরিত। ঘরে একটা বোমা পড়লেও বোধহয় সবাই এতটা আশ্চর্য হতো না। পরিবেশ আগের চাইতে আরো থমথমে হয়ে গেল। যে মায়ার প্রতিটা কথায় তাহির তাহির, সেই মেয়ে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিচ্ছে? ইমতিয়াজউদ্দিন সাহেব সবার আগেই শখ সামলে নিলেন। তোর এই সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে মায়া, সেটা বল। মায়া নিজেকে প্রস্তুত করে নিয়েছে বলার জন্য। নিজের ঘরের দরজা বন্ধ করে একা একা বসে আদ্যপান্ত ভেবেছে, এরপর বলতে এসেছে। তাই আর দ্বিধায় না বুঝে তাহিরের কুকীর্তি খুলে বলল সবাইকে। আরমান বরাবরই উত্তেজিত মানুষ, সব শুনে তিনি ক্রুদ্ধ গলায় বললেন, ওকে আমি খুন করে ফেলবো। ইফতেখার ইশতিয়াক দুজনের অবস্থাও তাই। সবার উত্তেজনায় শান্ত করতে সাবেরি মায়াকে জিজ্ঞাসা করলেন, এখানে তোমার সিদ্ধান্তই আসল মায়া। তুমি নিজে নিজের কাছে ক্লিয়ার তো যে তুমি এটাই চাও? এখানে আর ভাবার কিছু নেই ভাবি, আমি ভেবে চিন্তেই বেরিয়ে এসেছি। সাবেরি মায়ার মাথায় হাত রাখলেন সস্নেহে। তার যখন বিয়ে হয় তখন মায়া বেশ ছোটই। তিনি মায়ার বেড়ে ওঠাটা দেখেছেন। এটুকু জানেন মায়া আবেগপ্রবণ হলেও ঠান্ডা মাথার মানুষ, হুটহাট কোনো সিদ্ধান্ত নেয় না। আমরা আছি মায়া, জীবনটা তোর, সিদ্ধান্তটাও তোর, তবে যে কোনো সিদ্ধান্তে আমরা পাশে আছি। ইমতিয়াজউদ্দিন সাহেব এবার কথা বললেন, মারে, তোকে নিয়ে আমি গর্ব হচ্ছি। তোকে সঠিক শিক্ষা দিতে পেরেছি, অন্যায়ের সাথে আপোষ করা শিখেছিস। মিনকে বদমাস্টার একটা ব্যবস্থা করা দরকার। মায়া ভেতরে চেপে রাখা শ্বাসটা ছাড়ল। মনের কোথাও বিশ্বাস ছিল বাড়ির মানুষগুলো সিদ্ধান্তকে সামাজিকতার দোহাই দিয়ে প্রশ্নবিদ্ধ করবে না। কয়েকদিনে প্রথমবার খানিকটা স্বস্তি পেল মায়া। সবাই দুঃখ পেয়েছে সে জানে, কিন্তু ওকে সাহস দেওয়ার জন্য প্রত্যেকে শক্ত থাকার চেষ্টা করছে। এটাও মায়ার ভালো লাগলো। তারা ভেঙে পড়লো, সে নিজেকে সামলাতে পারতো না। তোমরা উকিলের সাথে কথা বলো, ডিভোর্সের প্রসেসিং শুরু করো। আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই শুধু। ওকে নিয়ে আমি আর ভাবতে চাই না। এর বাইরে কোনো ব্যবস্থাও আমি নিতে চাই না। ওকে নিয়ে কোনো কথাও আর বলতে চাই না। থানা, পুলিশ, বয়ান, নোংরা বিষয়ে ঘাটাঘাটি এসব করে আমাকে বারবার সেই নোংরা কাদাই খাটতে হবে, যেটা আমি এখন চাইছি না। আমি বিশ্বাস করি ওপরে যিনি আছেন তিনি ন্যায় বিচারক।
ঘর জুড়ে পিনপতন, নীরবতা নেমে এলো। সবাই স্তব্ধ, বাকরুদ্ধ, ভেতরে ভেতরে ক্রুদ্ধ তাহিরের প্রতি। আমাকে মাফ করে দিস মা। ইমতিয়াজউদ্দিন সাহেব ভাঙা গলায় বললেন কথাটা। তুমি এভাবে বলছো কেন বাবা? কারণ আমি তো ওকে তোর জন্য বাছাই করছিলাম। তোমার এখানে কোনো দোষ নেই বাবা। আমি তো 7 বছর সংসার করেও চিনতে পারিনি। তুমি কয়েক মুহূর্তে কি করে চিনবে বাবা? নিজেকে দোষ দিও না প্লিজ। এবার আর কেউই নিজেকে ধরে রাখতে পারল না। সাইমন এতক্ষণ বড়দের মধ্যে একটা কথাও বলেনি, এবারও বলল না, কিন্তু ভেতরে ভয়ঙ্কর এক কষ্ট দলা পাকিয়ে উঠল। ওদের খেলাধুলায় হাতে খড়ি হয়েছিল মায়ার মাধ্যমে। সাইমন আর মাহিরের সকল দুষ্টুমির প্রশ্রয়দাতা ছিল, ওদের সাথে নিজেও অংশ নিত। তাহিরের প্রতি মায়ের দুর্বলতার কথা সবাই জানে, মাঝে মধ্যে এটা নিয়ে মজাও করত। এমন প্রবল ভালোবাসা ওকে উপেক্ষা করতে পারে? এত ভালোবাসাও কারোর জন্য কম মনে হয় যে অন্য কারোর প্রতি? হৃদিতাও নির্বাক দর্শক ছিল। সে ছুটে বেরিয়ে গেল এখান থেকে। সিমি ইমির ঘরে গিয়ে কথাকে কোলে নিয়ে শক্ত করে বুকে চেপে ধরল। আশ্চর্য, ওর কেন এত কান্না পাচ্ছে? ছোট্ট কথা বুঝতেও পারছে না, ওর পৃথিবী ওলটপালট হয়ে গেছে। পরের দিন এই সকালে ছায়া আর সৌমি আনন্দ বাড়িতে চলে এলো। বোনের এত বড় দুঃসময়ে তিনি না এসে থাকতে পারেননি। আনন্দবাড়ির কারোর মধ্যে গতকাল রাত থেকে হাসি নেই। ইমি সিমিরাও চুপসে গেছে। তারা পুরো ঘটনা না জানলেও তাদের প্রিয় মায়া ফুপুর যে ডিভোর্স হয়ে যাচ্ছে এটুকু জানে। মায়ার সামনে সবাই স্বাভাবিক থাকার চেষ্টা করলেও পুরোপুরি সফল হচ্ছে না। স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আর মনের বিরুদ্ধে করা উচ্ছ্বাসে আমূল ফারাক। কোথাও যেন ঠিকই ধরা পড়ে যায়। আজ সকালেও রান্নাতেও কারো মন ছিল না। খেতে হবে তাই খাওয়া এমন। খাবার পরে হৃদিতা কথাকে সাথে নিয়ে মাহিরের বারান্দায় গিয়ে বসলো। গতকাল রাতে মাহির ছিল না, সে বেশ নির্বিঘ্নে শুয়েছিল, কিন্তু ছোট্ট কথা ওকে তাড়িয়ে বেড়াচ্ছিল। মানুষ কেন এমন করে? স্বপ্ন দেখে স্বপ্ন গড়ে আবারও ভেঙেও দেয়। প্রতারিত হবার যন্ত্রণা কেমন তা সে জানে না, তবুও মন দিয়ে যেন উপলব্ধি করেছে মায়ের কষ্টটা। কথা এখন স্বাভাবিক আছে, তবে রাতে ঘুম পাড়ানোর সময় খুব কান্নাকাটি করেছে বাবার জন্যে। কাঁদতে কাঁদতে মায়ার বুকে ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ কথার সাথে খেলাধুলা করে হৃদিতা দাদুকে পত্রিকা পড়ে শোনাতে গেল। আমার এত ভালো মেয়েটা, ওর সাথে কেন এমন হলো বলতে পারবি? হৃদিতার বাসায় ওর সাথে কেউ গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করতো না। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলেও বড়রা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিত। ওর মতামত কোনো ক্ষেত্রে চাওয়া হয়নি। এই বাড়িতে যে কোনো কিছুতে ওকেও জিজ্ঞাসা করা হয়। হৃদিতার মনে হচ্ছে এই 3-4 সপ্তাহে সে অনেক বড় হয়ে গিয়েছে। ওর হাতে যেহেতু অফুরন্ত সময়ে চিন্তা করতে পারে প্রচুর। দাদু হয়তো এর মধ্যে ফুপুর জন্য ভালো কিছু আছে, সেজন্যই এটা হয়েছে। বলতে বলতে হঠাৎ একটা জিনিস হৃদিতার মাথায় খেলে গেল। সে যে রিয়াদকে পেল না, এর মধ্যে ভালো কোথায়? এমন চমৎকার একটা পরিবারে থাকতে পারাটা। কিন্তু যার জন্য থেকেছে তার কথা চিন্তাও করতে ইচ্ছা করে না। সেটাই একমাত্র সান্ত্বনা। এই শোক কাটিয়ে ওঠার মতো শক্তি আল্লাহ ওকে দিক। হৃদিতা রান্নাঘরে উকি দিয়ে দেখলো রানু চাচি রান্না করছেন। ওকে দেখে জিজ্ঞাসা করলেন, কিছু বলবে? না চাচি, তোমাদের সবার তো মন খারাপ, ভাবলাম যদি কোনো সাহায্য করতে পারি। কি সাহায্য করবে? রান্নায়। রান্না করতে পারো? হৃদিতা দুদিকে মাথা নাড়ালো। বাড়িতে সবাই এত পড়ো করতেন যে সময়ই হতো না। 4টা প্রাইভেট টিউশনই নিতে হতো। 9, 10 আর কলেজে, স্কুল কলেজেও থাকতো। মাঝে মধ্যে চা বানাতো কেবল। মা সবজি মাছ রান্না করলে সে ডিম ভাজতো। ওর রান্নার দৌড় এতটুকুই। রানু চাচি এমন দমবন্ধ করা পরিস্থিতিতেও হেসে ফেললেন। তোমাকে কিছু করতে হবে না। কিন্তু হৃদিতার কেন যেন কিছু করতে ইচ্ছা করছিল। এত হাসি খুশি প্রাণবন্ত মানুষগুলোর মন ভালো নেই। ওকে কতভাবে সাহস দেন তারা। তাদের জন্য মানসিক সাপোর্ট হলেও সে দিতে চায়, নইলে ঠিক শান্তি পাচ্ছে না। কেমন যেন একটা কাঁটা বুকে খচখচ করছে। আমাকে শেখাবেন? আমি দ্রুত শিখতে পারি। নাছোড়বান্দা হৃদিতা। আচ্ছা, তবে এসো। আজ তেমন কিছু করছি না, যা করার হয়ে গেছে সব, শুধু ডালটা বাকি আছে। এটা দিয়ে শুরু করা যাক। রানু হৃদিতাকে ধৈর্য ধরে ডাল রান্না করা দেখিয়ে দিলেন। বর্ণনাও করলেন কিভাবে কতটুকু মশলা যোগ করতে হয়, কখনো ফোড়ন দিতে হয় সবটা। আরেকদিন নিজে নিজে কারো সাহায্য করে দেখবে তো। মায়া নিজের বিছানায় আধা শোয়া হয়ে বসে আছে, শূন্য দৃষ্টিতে সামনে দেয়ালের দিকে তাকিয়ে আছে।
রাতে কথাকে ঘুম পাড়াতেই কষ্ট হয়েছে ভীষণ। মেয়েটা ঘুমিয়ে পড়লে ওর মনে হয়েছে যেন সে অন্য কোনো ভুবনে আটকা পড়েছে, চারিপাশে কেউ নেই। সে পুরোপুরি একা, নিঃসঙ্গ। পুরো পরিবার ওর পাশে আছে, তবুও কেন এতটা শূন্য লাগছে। ঘুমাবার পরে একটা স্বপ্ন দেখলো মায়া। 3টা শালিক পাখি একটা গাছের ডালে শুকিয়ে কিচিরমিচির করছিল। 3টার মধ্যে একটা বাচ্চা পাখি। হঠাৎ একটা শালিক উড়ে গেল। সেটা চলে যেতে একটা ঝড় উঠলো প্রবলভাবে। যে গাছে পাখিগুলো ছিল সেই গাছটা ভেঙে পড়লো প্রবল ঝড়ে। দিশেহারা হয়ে মা পাখিটা আশ্রয় খুঁজছিল, তবুও বাচ্চা পাখিটাকে সাথে রাখতে ভুল করেনি। ঠোঁট দিয়ে সেই পাখিটার পালক আঁকড়ে ধরে প্রাণপণে উঠছিল পাখিটা। পালক খসে বাচ্চা পাখিটা পড়ে যাবার মতো পরিস্থিতি। এই পর্যায়ে মায়ার ঘুম ভেঙে গেল। স্বপ্নের বাকিটার দেখা হলো না। কথাকে শক্ত করে আগলে নিল। এই মেয়েটাই তো ওর বেঁচে থাকার অবলম্বন। মায়া, ছায়া ওর পাশে এসে বসে ডাকলেন। আপা, তুমি কখন এলে? 11টার দিকে এসেছি। সৌমি রাতুরে আসেনি? সৌমি এসেছে রাতুলোর ফুপুর বাড়িতে। দুলাভাই কবে আসবে? সৌমির বাবা দেশের বাইরে থাকেন। দেশে থাকতে চাকরি করতেন একটা প্রাইভেট ফার্মে, কিন্তু ফার্মটা হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর 6 মাস প্রায় ঘরেই বসেছিলেন। 1 বছরের মাথায় বাইরে চলে যান। সামনের বছর একেবারে ফিরে আসবে। এবার ছায়া হঠাৎ প্রশ্ন করলেন, তুই ভালো আছিস তো মায়া? এই প্রশ্নে কাঠিন্যের আস্তরণ ভেদ করে 2 ফোঁটা জল গড়ালো মায়ার গাল বেয়ে। একটু সময় নিয়ে জবাব দিল, ভালো থাকা শিখছি আপা, ভীষণ চেষ্টা করছি ভালো থাকতে। আমাকে তো ভালো থাকতেই হবে আমার মেয়েটার জন্য। ছায়া অনুজের গাল থেকে অশ্রুবিন্দু মুছে দিলেন। এরপর বললেন, এইটাই আসল কথা। তুই পারবি, দেখিস ঠিক পারবি, আমি জানি। মায়া ছায়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো এবার। এখন কাঁদ মায়া, কেঁদে ভিতরে জমাট কষ্টগুলো কান্নার সাথে বের করে দিয়ে নির্ভার হ। এরপর মনে মনে প্রতীক্ষা কর, আজকেই শেষ কান্না। যার কাছ থেকে এতটা অপমানিত হয়েছিস তার জন্য কেন কাঁদবি তুই? চোখের জল এত সহজ না। মায়া মনে মনে প্রতিজ্ঞা করলো তাহির নামের লোকটার জন্য মূল্যবান চোখের জলের 1 ফোঁটাও ব্যয় করবে না আজকের পর থেকে। সাইমনের সঙ্গে সৌমির দেখা হলো সন্ধ্যার পরে বাড়ির ছাদে। সৌমি আগে থেকেই ছাদে ছিল। সাইমন ফিরে ছায়ার সাথে দেখা করে ছাদে চলে এলো। তবে আজকের পরিস্থিতির প্রভাব ওদের উপরেই পড়েছে। খালামণির সাথে যা হলো আমি ভয় পাচ্ছি। মনে হচ্ছে আমি কোনোদিন বিয়েই করব না। এত কষ্ট পাওয়ার চাইতে একা থাকাই ভালো। এটা কেমন কথা হলো? ফুপুর সাথে হয়েছে বলে সবার সাথে এমন হবে? হবে না যে তার গ্যারান্টি কি? সাইমন মনে মনে বলল, একবার আমাকে ভালোবেসে দেখো সৌমি, ভালোবাসাকেও ভালোবেসে ফেলবে তাহলে। কিন্তু কথাটা মুখ ফুটে বলতে পারলো না। বলল, নিজের মামাদের দেখ, তোর বাবার কথা ভাব। সব ছেলেই তো এরকম না, তাই না? একজন খারাপ বলে সব পুরুষরাই খারাপ হবে? তুই কেমন সাইমন? তুই কি এভাবে চিট করবি? এবারে সাইমনের রাগ হলো ভীষণ। সে তার জন্যে সবটা নিয়ে বসে আছে একটা ছোট্ট ইশারার জন্যে। আর এই মেয়ে কিনা ওকে বুঝতেই পারেনি, এমন ভাবনা ওর। গলায় একরাশ বিরক্তি ঢেলে জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো সাইমন। তোর কি মনে হয়? সহসা উত্তর দিল না সৌমি। কিছুক্ষণ কি যেন ভাবলো। এরপর পূর্ণ দৃষ্টিতে সাইমনের দিকে তাকালো চাঁদের আবছা আলোয়। এরপর প্রায় অস্ফুট স্বরে বলল, কেন যেন বিশ্বাস করি তুই এমন কিছুই করবি না। সাইমনের ভেতরে কি যেন হলো। অনুভূতির গভীর যেন দুলে উঠল কিছু একটা। গতকাল রাতের পরে আজ প্রথম মৃদু হাসল সাইমন। মাহির ঢাকায় এসে মৃদুলাকে নামিয়ে দিয়ে হোটেলে উঠেছে। হৃদিতার বিষণ্ণ মুখ দেখতে ওর ভালো লাগে না। ওকে দেখলেই তো আরো বেড়ে যায়। 2 দিন মেয়েটা নিজের মতো থাকুক। মাহিরের কাজও আছে এখানে। নতুন প্রজেক্টের জন্য স্পন্সরদের সাথে কথা বলা দরকার জরুরি ভিত্তিতে। পরের দিনই ওর এখানে আসার কথাটা জেনে সকালে আমিনুল হক সাহেব নিজে এলেন ওকে নিতে। তুমি ঢাকায় এসে হোটেলে উঠেছো, এটা আমার জন্য কষ্টকর। কোনো সমস্যা নেই স্যার, আমার জন্য এটাই কমফোর্টেবল। এখনো স্যার ডাকা ছাড়তে পারলে না বাবা? মাহির অস্বস্তিতে মাথা নিচু করে নিল। এরপর উত্তর দিল, বহুদিনের অভ্যাস তো, চেষ্টা করব চেঞ্জ করতে। চলো এবার, হাদির মা রান্না করছে তোমার জন্য, না গেলে কষ্ট পাবে। অগত্যা মাহিরকে হৃদিতাদের বাসায় আসতে হলো। খাবার টেবিলে বসে ও চক্ষু চড়ক গাছ। এলাহি আয়োজন, এত এত পদ রান্না হয়েছে।
খাবার পরে আমিনুল হক সাহেব ওকে ডেকে নিলেন তার লাইব্রেরি ঘরে। মাহির আসতেই তিনি বই থেকে চোখ তুলে তাকালেন। তার মনে পড়ে গেল সে যখন তার ছাত্র ছিল সেই সময়টায়। এইচএসসির পরীক্ষার মাস দেড়েক আগে মাহির মডেল টেস্ট দিতে যেত একটা কোচিংয়ে। সন্ধ্যার পরে হোস্টেলে ফিরছিল। কলেজের পাশ দিয়ে যাবার সময় কলেজের কিছু ড্রপ আউট স্টুডেন্টের কিছু গোপন কার্যকলাপ দেখে ফেলে। সেখানে আলো ছিল সীমিত, তবুও মাহির ওদের চোখে পড়ে যায়। সাক্ষীকে নিশ্চিহ্ন করে দিতে বদ্ধপরিকর হয়ে রাজনৈতিক ছত্রছায়া থাকা বখাটের উপর আক্রমণ করে বসে। ধারালো ছুরি চাপাতি দিয়ে দুটো কোপ দেবার পরে সেখানে সৌভাগ্যক্রমে আমিনুল হক সাহেব চলে আসেন। তিনি চিৎকার করে লোক জড়ো করতে করতে প্রাণের মায়া ত্যাগ করে এগিয়ে যান বাধা দিতে। অবস্থা বেগতিক দেখে ওরা পালিয়ে যায়। একজনকে মেরে গুম করা যত সহজ, একাধিক হলে যে কঠিন হয়ে যাবে এটা তারাও জানতো। ততক্ষণে আরও কিছু লোক চলে আসে। তাদের সহযোগিতায় নিয়ে তিনি মাহিরকে হাসপাতালে নিয়ে যান। কোপ শরীরের অপরিহার্য কোনো ক্ষতি করতে পারেনি। আলো ছিল না, তাছাড়া পরিকল্পিতও ছিল না। নেশাগ্রস্ত অবস্থায় টার্গেট মিস করেছে ওরা, তবুও আঘাত গুরুতরই ছিল। এছাড়াও অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। তিনি নিজ দায়িত্বে চিকিৎসা শুরু করতে বলেন। ব্লাড ব্যাংকেও মাহিরের গ্রুপে রক্ত ছিল পর্যাপ্ত। সে যাত্রায় বেঁচে গেলেও 1.5 মাস বিছানায় পড়ে থাকতে হয়েছিল মাহিরকে। 2 সপ্তাহ পরে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় ওকে। এইচএসসি পরীক্ষা সেই বছর আর দিতে পারেনি। সুস্থ হয়ে ফিরে এসে আমিনুল হক সাহেবের সাথে দেখা করে মাহির। তিনি বলেছিলেন, কলেজে কম আসাই তোমার জন্য ভালো, ওরা কিন্তু তককে তককে আছে। মাহির দৃঢ় গলায় উত্তর দিয়েছিল, আমি ওদের ভয় পাই না স্যার, আমি কলেজে আসবই, দেখি ওরা কি করতে পারে। ওদের ভয়ে আমি কেন পালিয়ে বেরাবো? আমি তো অপরাধী নই স্যার। আমিনুল হক চমৎকৃত হয়েছিলেন মাহিরের কথা। আগে থেকে ছেলেটাকে চিনতেন তিনি। ক্লাসে মনোযোগী থাকতো, প্রশ্ন করতো প্রচুর। ক্লাসের পরে মাঝে মধ্যে নিজে থেকেই তার সাথে যোগাযোগ করত। তিনি স্নেহ করতেন ভদ্র বিনয়ী ছেলেটাকে। সেই ছেলের মধ্যে যে একটা তেজদীপ্ত দৃঢ় মনোবলের মানুষ বেড়ে উঠেছে এটা সেদিনই তিনি বুঝতে পেরেছিলেন। সত্যি সত্যি মাহির বুক ফুলিয়ে আসতো কলেজে। ওর পরিবার মামলা করছিল, ও হুমকি ধামকিও পেয়েছিল, কিন্তু ও টলেনি। ক্ষমতার দাপটে পুরোপুরি ন্যায় বিচার না পেলেও নিজের সবটুকু দিয়ে লড়েছিল। সেই ঘটনার পর থেকে তাদের মধ্যে সখ্যতা বাড়ে, তাকে মেন্টর হিসেবে মানে। আর তার এক কথাতেই সে হৃদিতাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এখনও দৃঢ় পদক্ষেপে তার দিকে এগিয়ে আসছে মাহির। অথচ মনে যে স্বস্তি নেই এটা তিনি ধরতে পারেন। কিন্তু ছেলেটা একবারের জন্য অভিযোগ করেনি। স্যার, আপনার বইয়ের কালেকশন দেখে আমার লোভ হচ্ছে। তিনি এসব ভনিতায় গেলেন না, সরাসরি বললেন, আমার মনে হয় হাদিকে সত্যিটা বললে ভালো হতো। আমি সেদিন বলেছিলাম স্যার, ও বিশ্বাস করেনি। সন্তর্পণে দীর্ঘশ্বাস চেপে বলল মাহির। একজন সন্তাপে দগ্ধ হওয়া বাবার সামনে নিজের দীর্ঘশ্বাস দেখিয়ে তার ক্ষতটাকে খোঁচাতে চায় না সে। হাদি যখন প্রথম আধো আধো বলি শিখলো তখন প্রথমেই সে কি বলেছে জানো? বাবা। হয়তো না বুঝেই বলেছিল, কিন্তু সেদিন আমার চোখে পানি চলে এসেছিল। ধীরে ধীরে বড় হচ্ছিল। আমি খাতা দেখতে বসলে কলম নিয়ে টানাটানি করত, আমার বুকে ঘুমাতো। সেই ছোট্ট হাদি যখন বড় হলো আমি কি করে জেনে ওর দূরত্বে মানুষ হয়ে গেলাম। এতটুকু বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন আমিনুল হক। অভিব্যক্তিতে না বুঝতে দিলেও গলায় এর কম্পন রোধ করতে পারেননি তিনি। ওকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, এমন একটা ভুল কি করে করলো। এখন বলছে পড়াশোনা বন্ধ করে দিবে। দৃঢ়চেতা মানুষটার প্রত্যেকটা কথায় ঝরে পড়ছে সন্তান স্নেহ। মাহির তাকে খানিকটা সময় দিল সামলে নেবার জন্য। চুপচাপ বসে রইল কেবল। এরপর মুখ খুলল, স্যার, মানুষই ভুল করে, হৃদিতাও একটা ভুল করে ফেলেছে। সামনে ওর পুরো একটা জীবন পড়ে আছে। আমার মনে হয় ওকে আপাতত নিজের মতো থাকতে দেয়াই ভালো হবে। চাপিয়ে দিতে গেলে হিতে বিপরীত হতে পারে। নিজের সাথে একটু জুঝে নিক, তারপরে আপনি সব বুঝতে পারবে। একটু থেমে আবারও মুখ খুলল মাহির। তখন আপনার স্বপ্ন পূরণ করবে অবশ্যই, সাথে নিজেকে উজ্জ্বল করবে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি ওর পাশে আছি। মাহিরের বলা পাশে আছি কথাটায় তিনি সত্যি সত্যি ভরসা পেলেন। কারণ শুধু বলার জন্যে বলা নয় কথাটা। তার প্রিয় ছাত্রটি সেটা করে না। একবার কথা দিলে তা রাখতে প্রাণপণ চেষ্টা করে। কখনো সফল হয়, কখনো বা বিফল, তবে এই চেষ্টায় সে কি ভাগও ছাড় দেয় না। তোমার জন্য আমি মন থেকে দোয়া করি মাহির।
মাহিরও জানে এই রাশভারী মানুষটার কথা বলেন না, মিথ্যা প্রশংসা করেন না, অল্প কথাতেই কাজ ছাড়েন, তবে মন থেকে যা বিশ্বাস করেন তাই বলেন। একদিন পরে সন্ধ্যায় মায়া আবার সবাইকে ডাকলো, নিজেই চা করে এনে সবার হাতে হাতে দিল, এরপর বলল, দেখো, তোমরা যদি এভাবে মন খারাপ করে থাকো আমার জন্যে, আমি কিন্তু তাহলে যেদিকে দু চোখ যাই সেদিকেই চলে যাব। আমাকে এতটাও নাজুক মানসিকতার মানুষ মনে করো না যে অন্যের জন্য আমার জীবন স্থবির হয়ে যাবে। যে লোক আমার সাথে প্রতারণা করেছে, আমার বিশ্বাস চুরমার করে দিয়েছে, আর যাই হোক, তেমন একটা মানুষ আমার কান্না ডিজার্ভ করে না। কান্না এতটাও সস্তা নয়। ঘর ভর্তি সকলে নিশ্চুপ অভিব্যক্তি পর্যবেক্ষণ করে মায়া বলল, কান্না তো শুধু চোখ বেয়ে পড়া কয়েক ফোঁটা জল না, কান্না হলো একটা গভীর অনুভূতি। সেই অনুভূতির এক বিন্দু আমি আর অপাত্রে দান করব না। সবার আগে নীরবতা ভাঙল সাইমন। সে হাততালি দিয়ে উচ্ছ্বসিত গলায় বলে উঠল, এই না হলে আমাদের মায়া ফুপু। সমিও সোল্লাসে বলে উঠল, খালামণি, আজ থেকে তোমাকে আমি একটা উপাধিতে ভূষিত করলাম, মায়া দ্য গ্রেট। আস্তে আস্তে সবাই নিজেদের ছন্দে ফিরে এলো, শুধু আরমান চাচা বললেন, ওই বদমাইশ তাহিরকে তো আমি ছাড়বো না। হৃদিতা একটু দূরে কথাকে কোলে নিয়ে দাঁড়িয়ে এক অভূতপূর্ব পারিবারিক বন্ধনের সাক্ষী হলো। কথা কিছু না বুঝেও সবার মুখভঙ্গি পরিবর্তনে হেসে হাততালি দিয়ে উঠল। এই ছোট্ট শিশুটার প্রতি হৃদিতার ভীষণ মায়া পড়ে গেছে। কি মিষ্টি একটা মেয়ে, এমন নিষ্পাপ মুখটা একবারও মনে পড়েনি লোকটার। তাহির যখন গালি শুনছে আনন্দ বাড়িতে এসে, তখন নিজের ঘরে বসে আছে। আজ স্নিগ্ধার সাথে কিছুটা কথা কাটাকাটি হয়েছে বলে ওর বাসায় যায়নি। ওদের ব্রাঞ্চের একজনের সাথে স্নিগ্ধাকে হেসে কথা বলতে দেখে সে বলেছিল, ওর সাথে এত হেসে হেসে কথা বলছিলে কেন? স্নিগ্ধা তেলে বেগুনে জ্বলে উঠে উত্তর দিয়েছিল, তাহির, আমি একজন অ্যাডাল্ট মানুষ, কার সাথে কতটুকু কথা বলবো সেটা তুমি নির্ধারণ করে দেবার কে? আমি নির্ধারণ করে দিচ্ছি না। স্নিগ্ধা কঠিন গলায় বলল, তুমি আমার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলতে চাও? তুমি নিজে খুব লয়াল বুঝি। তাহির চলে এসেছে আর জবাব না দিয়ে। আসলেও তো জবাব দেবার মতো কিছু নেই ওর ঝুলিতে। কাল গিয়ে সরি বলে মিটমাট করে ফেলতে হবে ভাবলো তাহির। কথার কথা খুব মনে পড়ছে হঠাৎ করে। সে ফিরলেই মেয়েটা ওর সাথে লেগে থাকতো সারাক্ষণ। ওদিকে মায়ার ভাইয়ারা ওর অফিসে টেলিফোন করে শাসাচ্ছে। মাহির ফিরল 2 দিন পরে। বাসায় ফিরে মায়ার বিষয়টা জানতে পারলো। সে দূরে ছিল, কাজে গেছে। জানতে পারলে টেনশন করবে বলে কেউ জানায়নি। সে মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে সাবেরির ঘরে গেল। বাড়ির সবার জন্য ছোট ছোট উপহার এনেছে সে, সেগুলো সবার হাতে হাতে দিয়েছে। শুধু হৃদিতার জন্য আনা উপহারটা দিতে সাহস হয়নি। সাবেরি বিছানায় পা মেলে দিয়ে কোলবালিশ রেখে একটা লিস্ট বানাচ্ছিল। তার স্কুলের প্রধান শিক্ষক অবসর নেবেন, তার জন্য একটা বিদায়ী আয়োজন করতে হবে। সিনিয়র এবং দায়িত্বশীল হওয়ায় এই দায়িত্বটা তার উপরই বর্তেছে। মাহিরকে দেখে কাছে ডাকলেন। সে গিয়ে মায়ের কোলে রাখা বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। কিছু বলবি খোকা? বল। মাহির সহসা উত্তর দিল না। সাবেরি কাগজ কলম সরিয়ে রেখে বললেন, সবাইকে উপহার দিলি, হৃদিতাকে তো দিলি না। মেয়েটার মন খারাপ করবে তো। এনেছি মা, সেজন্যই তোমার কাছে এলাম। একটা হেল্প লাগবে, যেটা তুমি ছাড়া কেউ করতে পারবে না। তিনি মাহিরের চুলগুলো এলোমেলো করে দিয়ে বললেন, ঝেড়ে কাশ তো। আমি কিছু দিলে ও নেবে না। আমার কথা না বলে যদি তুমি ওকে দিয়ে দাও শাড়িটা। মাহির ভেবেছিল হৃদিতার জন্য কিছু নেবে না। সেদে অপমানিত হতে কে চায়? তবুও কেন যেন কিনে ফেলেছে। নিজে দিতেও পারছে না, আবার চাইছে উপহারটা যার জন্যে আনা তার হাতে যাক। একমাত্র মাই যেহেতু সবটা জানেন, তাই তার শরণাপন্ন হওয়া। এই বয়সে এসে ডাক পিয়ন হতে বলিস? নেবার মতো করে বললে ঠিকই নেবে। মা জানি ও। ছেলেকে থামিয়ে দিয়ে সাবেরি বললেন, খুব তো বলছিলি শুধু ঋণ শোধ করতে বিয়েটা করিসনি, নিজের দায়িত্ব চিনিস। এই তার নমুনা। আমি কি করলাম? দেখ, বেশ কিছুদিন হলো তোদের বিয়ে হয়েছে, এরপর থেকে মেয়েটা এই বাড়িতে আছে। কখন ওকে ঘুরতে নিয়ে গিয়েছিলি? কিভাবে নিয়ে যাব? ও তো রাজি হতো না। হতো কি হতো না সেটা পরের ব্যাপার। তুই অ্যাপ্রোচ করেছিলি? শোন, বলি কি, দূরে আপাতত থাকুক, অন্তত আশেপাশে কোথাও নিয়ে গেলি
এলাকাটা দেখলো, বাইরের বাতাস গায়ে লাগানো উচিত, রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে, তখন নতুনভাবে চিন্তা করা যায়। আচ্ছা দেখি। দেখি না, তুই সামনের শুক্রবারই যাবি, আমি ব্যবস্থা করে দেব। সে শাড়িটা মায়ের হাতে দিয়ে বেরিয়ে গেল। আসলে কি নতুন করে ভাববে হৃদিতা, কি জানি। সাবেরি যখন হৃদিতার হাতে শাড়িটা দিল, সে সাথে সাথেই বুঝতে পারলো এটা মাহির এনেছে। তবুও কিছু বলল না, হাসি মুখে নিল শাশুড়ির কাছ থেকে। সে মাহিরের প্রতি নিজের রাগটা অন্য কাউকে দেখিয়ে তাদের কষ্ট দিতে চায় না, তবে নিজের অনুভূতিতে আশ্চর্য হলো। উপহার পেয়ে ওর মিশ্র অনুভূতি কাজ করছে। রাগও হচ্ছে প্রচণ্ড, আবার কোথাও কিঞ্চিত ভালো লাগাও কাজ করছে। দুটো বিপরীত অনুভূতি পাশাপাশি বইতে পারে, আশ্চর্য। মাহির যখন হৃদিতাবাদের সবার হাতে উপহার তুলে দিল, ওর মন খারাপ হয়েছিল। যতই অপছন্দ করুক, তবুও সবাই উপহার পেল, সে পেল না। বিষয়টা ভেতরে ভেতরে কষ্ট দিয়েছিল ওকে। এটা কি শুধুই উপহার না পাবার জন্যে, নাকি উপহার পেয়ে মাহিরকে দুটো কথা শোনাতে পারলো না তার জন্যে আক্ষেপের কষ্ট? হৃদিতার অবচেতন মন ওকে দ্বিতীয় যুক্তি গ্রহণের দিকে ধাবিত করলো। এটাই হবে। এত ভাব কিসের লোকটার? মুখে মুখে শুধু দায়িত্ব, কথার সাথে কাজের মিল নেই, আবার বড় বড় কথা। হৃদিতার প্রতিশোধ স্পৃহা ওকে বেমালুম ভুলিয়ে দিল কিছুদিন আগে কাচের চুড়ি উপহার দিতে এসে ওর কাছে কেমন অপদস্থ হতে হয়েছিল মাহিরকে। এখন উপহার হাতে পেয়ে অবশ্য প্রতিশোধ স্পৃহা কাজ করলো না সেভাবে। একবার খুলে দেখে আলমারিতে তুলে রাখলো। হৃদিতা। গলা খাকারি দিয়ে ওকে ডাকলো মাহির। হৃদিতা ঘুরে তাকাতে সে একটা খাম এগিয়ে দিল। স্যার লিখেছে তোমাকে। হৃদিতার মুখভঙ্গি দেখে মাহির সাথে সাথেই বলল, একবার অন্তত পড়ো প্লিজ, তারপর ছিঁড়ে ফেলো, পুড়িয়ে ফেলতে পারো, কিন্তু স্যার চান এটা যেন তুমি একবার পড়ে দেখো প্লিজ। অনুরোধ করলো মাহির। কঠিন মুখে মাথা নেড়ে সম্মতি জানিয়ে হৃদিতা খামটা নিল। মাহির বেরিয়ে গেল। সময়টা বাবা মেয়ের জন্য থাকুক, তাদের সম্পর্কের আবেগ অনুভূতি শুধু তাদেরই থাকুক, সে মাঝে ঢুকবে না। হৃদিতা বিছানায় গিয়ে বসে খামটা খুললো। দুটো চিঠি, একটা মায়ের লেখা, সেটাই আগে খুললো হৃদিতা। স্নেহের হৃদি, পত্রের শুরুতেই আমার আদর নিস। কেমন আছিস? কতদিন হয়ে গেল আমাদের সাথে কথা বলিস না। একবারও কথা বলতে ইচ্ছা করে না? এত কঠিন কেন তুই? পর সমাচার এই যে। এরপর মা বাসায় এই কয়দিনে কি কি ঘটেছে ঘটা করে তার বর্ণনা দিয়েছেন। হৃদিতা আগে এসব অনর্থক কথায় বিরক্ত হতো, কিন্তু আজ খুব মনোযোগ দিয়ে পুরো চিঠিটা পড়লো। পড়া শেষ করে কয়েকবার ছুঁয়ে ছুঁয়ে দেখলো, নাকের কাছে নিয়ে শ্বাস টানলো। এতে কি মায়ের গন্ধ লেগে আছে? এবার বাবা চিঠিটা খুললো হৃদিতা। স্নেহ সম্পদ হাদিটা, আশা করি কুশলেই আছো। তুমি জেদ ধরে আছো পড়াশোনা করবে না, এতে যে শুধু তোমারই ক্ষতি হবে এটা বোঝার মতো জ্ঞান তোমার হয়েছে? মাহির অত্যন্ত ভালো ছেলে। তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য আমি তার কাছে অপরাধী হয়ে গেলাম। যদিও জানি আমার প্রতি তার কোনো অভিযোগ নেই, তবুও আমি মর্মপীড়া হই। জীবন চলার অসংখ্য পথ থাকে, কিছু সঠিক পথ, কিছু ভুল। কোন পথটা তুমি বেছে নেবে সেটা তোমার যুক্তি বুদ্ধির গভীরতার উপর নির্ভরশীল। অনেক ভুল পথ আছে যেখানে একবার চলতে শুরু করলে গোলকধাঁধায় আটকে যায় মানুষ, সঠিক পথে আর ফিরতে পারে না। তোমার সৌভাগ্য যে তুমি ভুল পথে পা পাড়িয়েও পুনরায় সঠিক পথের ধারে হাঁটার একটা সুযোগ পেয়েছো। সময় থাকতে তোমার বোধদায়ক হোক, এই আশীর্বাদ রইল। কারণ জীবন বারবার কাউকে সুযোগ দেয় না। তুমি যার জন্য ঘর ছেড়েছিলে সে তোমার জন্য সঠিক ছিল না, তুমি মানুষ চিনতে ভুল করেছিলে। মাহিরকে আমি অত্যন্ত স্নেহ করি, বয়সের সন্তান সম হলেও বলতে দ্বিধা নেই, শ্রদ্ধাও করি। সে খাঁটি মানুষ, কোনো খাত নেই। তোমার অন্ধ চোখ দুটো খুলে যাচাই করে নিও। আবারও বলছি, সময় বারবার সুযোগ দেয় না। পরিশেষে এ বলে চিঠির সমাপ্তিতে আনছি, তোমার ভালো ভিন্ন খারাপ আমরা কেউ চাই না। আমরা আর এখন যে পরিবার আছো তারাই তোমার একান্ত আপনজন। দোয়া এবং আশীর্বাদ করেই চিঠি শেষ করছি। ইতি তোমার বাবা। স্বভাব বহির্ভূত বেশ বড় চিঠি। চিঠি শেষ করে অঝরে কাঁদল হৃদিতা। বাবা মাকে সামনে থেকে দেখতে ইচ্ছা হলো। আবেগের মাত্রা থিতিয়ে এলো, রাগ হলো, আবার
ওকে লিখেছে এই চিঠি, অথচ চিঠি না বলে মাহির বন্দনার স্মারক মনে হলো। সবাই মিলে কেন রিয়াদের নামে মিথ্যা বলছে? ওর জন্য সে সঠিক নয়। তারা বুঝে ফেললো সে যাকে ভালোবেসেছে সে খারাপ মানুষ নয়। ও দৃঢ় বিশ্বাস আছে যাকে সবটা দিয়ে ভালোবেসেছে, কাছ থেকে দেখেছে, তাকে অবিশ্বাস করবে যারা রিয়াদকে কোনোদিনও দেখেনি। তাদের কথা এতটা বুদ্ধিহীন সে নয়। বাবা নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে চান, সেজন্যই তার প্রিয় ছাত্রের কানে ফু সমন্তর দিয়েছেন। আর ছাত্র তাতেই নাচছে। গুরু দক্ষিণা দিতে হবে তো তার। আহা, কি সুবোধ বালক! অন্যের চোখে ভালো সাজতে হবে তো। ঢাকায় ফেরা 3 দিন পরে মৃদুলা নীলক্ষেত গেল কিছু বই কিনতে হবে বলে। কিছু পুরনো উপন্যাস দেখছিল। এর মধ্যেই অন্য পাশে পরিচিত গলাপে ঘুরে তাকালো। মুখে হাসি ফুটলো অবচেতনে। আরে পথিক সাহেব যে। পান্থ ঝট করে ঘুরে তাকালো। ওকে এই নামে বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনই ডেকেছে। মৃদুলা, আপনি? হ্যাঁ, এত অবাক হচ্ছেন কেন? অবাক হইনি, আসলে আপনার সাথে এভাবে দেখা হয়ে যাবে সেটা ভাবিনি। দারুণ কোইন্সিডেন্স। সেটাই। আপনি কাজে এসেছেন নাকি ঢাকায় থাকেন? ইন্টারভিউ আছে দুটো, সেই জন্য এসেছি। সপ্তাহ খানেক থাকবো। আপনার পুরনো কাজ? সেটা পোষাচ্ছে না। সোনার চামচ মুখে নিয়ে তো জন্মায়নি, খেয়ে পড়ে বাঁচতে হবে তো। খোঁচা দিলেন মনে হচ্ছে। না না, ছি ছি, আপনাকে খোঁচা দেব? তবা তবা। বলেই নিজের কানে চিমটি কাটলো পান্থ। আমাকে খোঁচা দেওয়া কি নিষিদ্ধ? নিষিদ্ধ না, তবে ভয়ের। আমার ঘাড়ে একটাই মাথা। বাবা, কে জানে কখন আপনার অ্যাকশন মুড অন হয়ে যায়। কপট ভীত ভাব ফুটিয়ে নাটুকে ভঙ্গিতে বলল পান্থ। মৃদুলা হেসে ফেলল সশব্দে। সুরেলা ছন্দময় হাসি। আশেপাশে অনেক মানুষের মধ্যে 2-1 ভ্রু কুচকে বিরক্তি নিয়ে তাকালো। মৃদুলা অবশ্য এসব পাত্তা দিল না। স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস লুকাতে পারে না মেয়েটা, বুঝলো পান্থ। সে অবচেতনে প্রস্তাব দিল। আমার সাথে 1 কাপ চা খাবেন? চায়ের ঋণ আছে আপনার কাছে আমার। বলে ফেলার পরে কি ভাববে এটা নিয়ে দ্বিধায় থাকলেও মৃদুলা খুব আন্তরিক ভঙ্গিতে বলল, আমি কিন্তু নিজের হাতে চা বানিয়ে এরপর খাইয়েছিলাম। এই অধমের তো সেই সুযোগ নেই, কি আর করা। চলুন। ওরা ফুটপাত ধরে পাশাপাশি হাঁটছিল। হঠাৎ পান্থ জিজ্ঞাসা করলো, এই ইনসিডেন্ট যারা ধরা পড়েছিল ওদের কি খবর? মুখ খুলেছে? খুলেছে। ওরা যাকে ভাই বলছিল সেও ধরা পড়েছে, কিন্তু পুলিশ জানিয়েছে যাকে পরে ধরা হয়েছে তার বয়ানে যে মোটিভ বলেছে সেটা সাসপিশাস। তদন্ত চালিয়ে যাচ্ছে। ওই লোকটার রিমান্ড শুরু হবে শুনলাম। ওদের চলার সাথে সাথে কথা এগিয়ে চলল সহজ সাবলীল ভঙ্গিতে। সৌমি আর রিদিতা বিকেলে কথাকে নিয়ে ছাদে এসেছে। কথা ছোটাছুটি করে খেলছে। সৌমি হঠাৎ বলল, মানুষ চেনা কত কঠিন তাই না? খালামণি অন্ধের মতো বিশ্বাস করতো খালু। এটুকু বলে থামলো। অভ্যাসবশত সম্বোধন করে ফেলেছি, অথচ সেই জঘন্যভাবে ঠকালো। তুমি চিন্তা করে দেখো, 7 বছরের সংসার, এত ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা। সত্যিই তাই। মায়া ফুপু আর কথার জন্য এত কষ্ট হয়। তবে মায়া ফুপু আমার দেখা ভীষণ শক্ত মনের মানুষ। তিনি এটুকু বলেই হঠাৎ থেমে গেল রিদিতা। 7 বছর পাশাপাশি এক ছাদের নিচে থেকেও সেখানে মানুষ চেনা দেয়। সে রিয়াদকে চিনতে ভুল করেনি তো? মুহূর্তের চিন্তাটার সাথে সাথেই বাতিল করে দিল রিদিতা। কিসব উদ্ভট চিন্তা মাথায় আসছে। মাহির আর বাবা ওর ভেতরে যা ঢুকিয়েছে সেসবের ফল এটা। রিয়াদ যদি ওর সাথে প্রতারণা করে সে সহ্য করতে পারবে না। রিয়াদকে পাবার আশা সে বিয়ের দিনই বাদ দিয়েছে, তবুও মনে প্রাণে তো বিশ্বাস করে এই পৃথিবীর একটা ছেলে ওকে এতটা ভালোবেসেছে। সেটা মিথ্যে হলে সমস্ত কিছুই বৃথা হয়ে যাবে। রিদি, এই রিদি। সৌমি রিদিতার আপত্তিতে নাম ধরে ডাকতে শুরু করেছে। রিদিতা সম্বিতে ফিরে বলল, হ্যাঁ সৌমি আপু, বলো। কি ভাবছো? নিজেকে সামলে নিয়ে তড়িঘড়ি করে রিদিতা বলল, কথার বিষয়ে ভাবছিলাম। হঠাৎ কোথা থেকে সাইমন চলে এলো। আরে ভাবি, আছো এখানে? তুমি তো অসাধ্য সাধন করেছো। রিদিতা সাইমনের কথার মাথা মুন্ডু কিছু বুঝতে না পেরে বলল, মানে? তোমার বরকে কয়দিন আগে দেখলাম মাইলসের অ্যালবাম কিনতে। সৌমি বিস্মিত গলায় বলল, সত্যি? আমি মিথ্যে বলি? না, তুই সদা সত্যবাদী। ব্যঙ্গ করলো সৌমি। সেটা তো কিনতেই পারি। উনি নাকি মাইলসের ফ্যান। কোনোদিন বিয়ে করলে মাহিরের কাছ থেকে টিপস দেব কি করে বউ পটানো যায়। সে কট্টর মাইলস হেটার। সৌমি এবার প্রতিবাদ করে বলল,
মাহির ভাই তোর মতো নাকি শুধু পটানোর জন্য এটা বলবে? হতে পারে আমাদের মিষ্টি হৃদি ভাবিকে ভালোবেসে সে সত্যি সত্যি মাইলসেরও ফ্যান হয়ে গেছে। ভালোবাসার জন্য মানুষ কত কি করে, এটা তো কেবল একটা মিউজিক টেস্ট বদল করা। আমার মতো না, কি বলে কি বোঝাতে চাইলি? সব কথা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। জন্মের পরে সবগুলো টিকা দিয়েছিস, তাও এমন ভোতা বুদ্ধি কেন তোর? মলা ঢেরা মাছ খা বেশি করে, আর সবুজ শাকসবজি তুই খা। কথায় কথায় লেগে গেল ধুন্দুমার। হৃদিতার কানে সেসব ঢুকছে না। মাহিরকে নিয়ে সৌমির বলা কথাটাকে ভীষণ বিরক্ত করছে। মনে হচ্ছে যেন কথাগুলো রেকর্ড করে কেউ ওর কানের মধ্যে অন করে দিয়েছে। সে বন্ধ করতে পারছে না। অসহ্য রাগ হচ্ছে নিজের উপরে। অস্ফুট স্বরে সে বলল, আমি নিচে যাই, মাথাটা খুব ধরেছে। বলে আর দেরি করলো না। দ্রুত পায়ে দুধদার সিঁড়ি বেয়ে নেমে এলো। সবকিছু অসহ্য লাগছে। আবারও সব রাগ গিয়ে পড়লো মাহিরের উপর। তবে মাহিরের ভাগ্য ভালো, সে আজ যখন ফিরেছে ততক্ষণে হৃদিতা অন্য কাজে ব্যস্ত থেকে সেই রাগটা কমে গেছে। আজ শুক্রবার, সবাই বাসায়। সাবেরি গেল হৃদিতার কাছে। মেয়েটা ঘরবন্দি থাকতে থাকতে নির্ঘাত হাঁপিয়ে গেছে। আলাদাভাবে দুজন একটু নিজেদের চেনার সুযোগ না পেলে কিভাবে হবে? সেই জন্যই তিনি নিজে উদ্যোগী হয়েছেন। তোমাদের বিয়েটা এত হুট করে হয়েছে। তুমি আমাদের বাড়িতে আসার পরে বাড়িতে দুটো খারাপ সিচুয়েশন তৈরি হলো যে তোমার খেয়াল আমরা সেভাবে রাখতে পারিনি মা। সাবেরি ভীষণ আন্তরিক ভঙ্গিতে কথাটা বলতে হৃদিতা বলল, না না আন্টি, আপনারা তো সবসময় খেয়াল রাখছেন আমার। সাবেরি মৃদু হেসে হৃদিতার ডান হাতের উপরে নিজের হাতটা রেখে বললেন, সেটা নয়। আচ্ছা দেখো, তুমি বিয়ের আগে নিশ্চয়ই অনেক কিছু করতে, ভালোবাসতে, ঘুরতে যেতে পছন্দ করতে, বন্ধুদের সাথে সময় কাটাতে। এখানে যে তুমি এসেছো, বাড়ির বাইরে যাওয়া হয়নি একদিনও। নতুন একটা জায়গায় এলে, জায়গাটা কেমন সেটাও তো দেখোনি। বলছিলাম কি, আজ একবার বাইরে যাও। বাড়ির পরিবেশটাও থমথমে হয়ে আছে, এর প্রভাবও তো তোমার উপরেও পড়ছে। নতুন পরিবেশ পেলে মনের উপরে যে চাপ পড়েছে সেটা হালকা হবে। হৃদিতার এতদিন একবারও মনে হয়নি এমন কিছু, কিন্তু আজ মনে হলো আসলেই বোধহয় সে হাঁপিয়ে গেছে। প্রায় 1 মাস কখনো ঘরে থাকা হয়নি ওর। সম্মতিসূচক উত্তর দেবার জন্যে মুখ খুলতেই যাচ্ছিল, তখন সাবেরি আবারও প্রশ্ন করলেন, যাবে? তাহলে আমি মাহিরকে বলে দিচ্ছি, আজ তো শুক্রবার, ফ্রি আছে। যেটুকু আনন্দ হয়েছিল সেটা সহসা ম্লান হয়ে গেল। মাহিরের সাথে যেতে হবে শুনে সে প্রকাশ না করে বলল, সৌমি আপু, সিমি, ইমিদেরও নিয়ে যাই আন্টি। সৌমি একটু অসুস্থ। সিমি ইমিদের 2 দিন পরেই স্কুলের পরীক্ষা। ওর মনে পড়ল সৌমি সকাল থেকে শুয়ে আছে বিছানায়, জ্বর হয়েছে। তবে হৃদিতা শাশুড়ির মুখের উপর নিষেধ করতে পারল না। ঠিক আছে আন্টি। সাবেরি হাফ ছেড়ে পাচ্ছিলেন। এরপর মাহিরকে গিয়ে বললেন রেডি হতে। তিনি জানেন এই বয়সী মেয়েরা ঘরে বসে থাকলে তাদের মানসিক চাপ তৈরি হয়। তাছাড়া যেভাবেই হোক বিয়েটা হয়ে গেছে, এভাবে ছন্নছাড়া ভাবে থাকলে একজন আরেকজনকে চেনার সুযোগই পাবে না। সঙ্গীকে যদি নাই চেনা যায় তবে সম্পর্কটা এগোবে কি করে? এভাবে তো সারা জীবন কাটিয়ে দেওয়া যায় না। আনন্দ বাড়িতে আসার পরে ওর জন্য যে কেনাকাটা করা হয়েছিল সেগুলোর মধ্যে কয়েকটা সালোয়ার কামিজ ছিল, সেখান থেকে একটা পরলো। মাঝে মাহির একবার এসে পোশাক বদলে বসার ঘরে অপেক্ষা করছে। বেরোবার আগে সাবিরিকে বলে বেরোচ্ছিল দুজন। সিমি ইমি হৈ হৈ করে উঠল। মাহির ওদের দিকে খানিকটা কড়া চোখে তাকিয়েও হেসে ফেলল। গেটের সামনে এসে রিক্সার জন্য দাঁড়ালো। ওরা একটা রিক্সা ছিল, সেটা যাবে না। হৃদিতা ঘোষণা করলো, আমি আপনার সাথে এক রিক্সা উঠবো না। মাহির মুহূর্তের জন্য থমকে গেল, দ্রুত সামলে নিল। এরপর বলল, রেদিতা, শুধু আজকের দিনটার জন্য সবকিছু বলতে পারবে না? মনে করো না আমাদের মধ্যে যা হয়েছে বা তোমার জীবনে যা ঘটেছে, এসব কিচ্ছু ঘটেনি। আজ এই মুহূর্তে তোমার সাথে আমার পরিচয় হলো। দুটো পাশাপাশি চলা মানুষ আমরা। খুব সহজ হবে কিন্তু বিষয়টা। আমি অন্য একজনকে ভালোবাসি, সেটা ভুলে যেতে বলছেন? না, তবে তোমার তো নিজের সেই অনুভূতির প্রতি দৃঢ়তা আছে। ইনসিকিউরিটি ঝেড়ে ফেলো তাহলে। কি সেই ইনসিকিউরিটি? আমাকে ভালোভাবে জানলে যদি আমার প্রেমে পড়ে যাও, এই ভয়ে। হৃদিতা তাচ্ছিল্য ভরে হাসলো। আমি প্রেমে পড়বো আপনার? প্রায় প্রতিটা শব্দে প্রশ্নবোধক উচ্চারণ করলো হৃদিতা। এরপর সশব্দে হেসে ফেলল। আমি আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম, ভুলে গিয়েছেন আপনি? মাহির শান্ত গলায় বলল, ভুলিনি। কি চ্যালেঞ্জ করেছিলাম বলুন তো, নাকি আবার মনে করিয়ে দেব?
তুমি চ্যালেঞ্জ করেছিলে আমি তোমাকে কোনোদিন পটাতে পারবো না। আমি পটাতেও চাই না। তোমার তো নিজের উপর আত্মবিশ্বাস আছে, ভয় কিসের তবে? স্বাভাবিক বন্ধুর মতো আজকের দিন আমার সাথে আসো। নদীর পাড়ে হাঁটবো কিছুক্ষণ, টং দোকানে চা খাবো, একটা পার্ক আছে সেখানে হাঁটবো। আমাদের মফস্বল শহর ছোট, তবে দেখার মতো কিছু জায়গা আছে, সেখানে যাব। এরপর বাসায় ফিরবো। এবার গলায় গভীরতা বাড়িয়ে মাহির বলল, ভয় নেই, তোমার ইচ্ছে নেই তেমন কোনো আচরণ আমি করব না, কথা দিলাম। হৃদিতা পূর্ণ দৃষ্টিতে মাহিরের দিকে তাকালো। ওকে চ্যালেঞ্জ করা হচ্ছে, কি ধৃষ্টতাই ছেলের। হৃদিতা কখনো চ্যালেঞ্জে হারেনি, পিছিয়েও আসেনি, সে বাজি জিততে জানে। তাছাড়া এটুকু সে জানে, মাহির সত্যি এখন অবধি একদিনের জন্য সম্পর্কটাকে চাপিয়ে দিতে চায়নি, সুযোগ নেয়নি। তাছাড়া এসব কথাবার্তা ওকে তাতিয়ে দিয়েছে। চ্যালেঞ্জ নিতে হৃদিতা হক পিছপা হয় না। ওকে, দেখা যাবে, আমি রাজি। কই রিক্সা ডাকুন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মাহিরের মুখে স্বস্তির হাসি ফুটল। এই কয়দিনে হৃদিতাকে যতটা চিনেছে তাতে সে এতটুকু বুঝতে পেরেছে, ভীষণ জেদি আর একরোখা, সহজে টলানো যায় না। সে তার জেদটাকে একটু নাড়িয়ে দিতেই কথাগুলো বলেছে, যেন অন্তত কিছুটা সময় হলেও ভেতরের কষ্ট, ক্ষোভ, অভিমান সারিয়ে কেবল মুহূর্তটাকে উপভোগ করতে পারে। জীবন তার নিজস্ব গতিতে বহমান। এখানে বন্ধুত্ব, পরিবার, সব সম্পর্কের কিছু মূল্যবোধ আছে। হার জিতের খেলা সম্পর্কে হয় না, এটা মাহির বিশ্বাস করে, তাই তাতে অংশ নিতে চায় না। তবুও কোথাও ভেতরে কিসের এক দোলাচল। সত্যি সত্যি এমন হতে পারে না মেয়েটা হার জিত ভুলে একদিন সত্যি ওর প্রেমে পড়ে যেত। ওরা একটা রিক্সায় পাশাপাশি বসলো। চাপা রিক্সা হলেও মাহির সংযত হয়ে বসেছে। হৃদিতা একবার নাম ফলকের দিকে তাকালো। আনন্দ বাড়িতে ঢোকার পর আজ প্রথমবারের জন্য গণ্ডির বাইরে পা রাখলো। ছায়া আর সৌমির ঘরে এসেছে সাইমন। জ্বর বাঁধালি কি করে? আমি জ্বরকে ডেকে বলেছি, ওহে প্রিয়তম জ্বর, এসো আমার গায়ে ভর করো। সুইচ করে ডেকেছি তো, তাই জ্বর আর নিষেধ করতে পারিনি। এমনিতেই সৌমির জ্বর হয়েছে আর সে এতক্ষণে জেনেছে, এটা নিয়ে মেজাজ খারাপ। আর এই মেয়েকে দেখো, এখনো বাঁকা কথা বন্ধ হয়নি। তা জ্বর বাবাজির ভালোবাসা কেমন লাগছে? অমৃত। কেউ কারোর চেয়ে কম যায় না। সাইমন ক্ষান্ত দিল, জ্বর বলে মাফ করে দিল। ওষুধ খেয়েছিস? তোর বলার জন্য অপেক্ষা করব? তুই কি আমার উপরে রেগে আছিস? ছায়া পাশ থেকে বললেন, কিছু মনে করিস না রে, জ্বরে মেজাজ তিরিক্ষি হয়ে আছে ওর। শুধু জ্বর? তোমার মেয়ের মেজাজ সারাক্ষণ এমনই থাকে। ও যখন ছোট ছিল ওকে মধুর বদলে করলার জুস খাইয়েছিলে নিয়ম করে। যা তো এখান থেকে, আমি জ্বরে পড়ে আছি বিছানায়, তুই এতক্ষণ পরে এসেছিস ঝগড়া করতে। সৌমির সত্যি সাইমনের উপর রাগ হয়েছে। সে আশা করেছিল ওর জন্য ছেলেটা কাতর হবে, উল্টো জানেইনি না। জানবে কেন? ও পুড়ছে তো সে একাই, দহন যন্ত্রণা তারই। আমি ডাক্তার নিয়ে আসি? লাগবে না, তুই গেলে আমি ঘুমাবো। সাইমন মন খারাপ করে চলে গেল। দোষটা কোথায় কিছুই বুঝলো না। সৌমির ইঙ্গিত তো নয়। ইফতেখার তাহিরের সাথে কথা বলেছেন ডিভোর্স বিষয়ে, সে রাজি নয়। তিনি মায়াকে নিয়ে গতকাল উকিলের সাথে কথা বলেছেন। উকিল পরামর্শ দিয়েছে ডিভোর্সের জন্য আদালতের মাধ্যমে এগোতে। আজ ছুটির দিন, মায়াকে নিয়ে যাবেন ওয়ার্কিং ডেতে। বহুদিন পরে যেন হৃদিতা গায়ে বাইরের ফুরফুরে বাতাস এসে লাগলো। বিকেলের মিটে রোদটাও ভালো লাগছে। রিক্সা এসে একটা পার্কের সামনে থামলো। ভাড়া মিটিয়ে নামলো ওরা। তেমন কিছু নেই, খণ্ড খণ্ড কিছু জায়গায় বসার ব্যবস্থা আছে, গাছপালা আছে প্রচুর, বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা আছে। অনেক মা বাবা ছুটির দিনে সন্তানকে নিয়ে এখানে আসেন। বাচ্চারা হুটুপুটি করে খেলছে, দেখতে ভালো লাগছে হৃদিতার। কয়েকবার ওদের হাঁটতে হাঁটতে থেমে যেতে হলো মাহিরের জন্যে। ভালোই পরিচিত মনে হয়, নইলে এত লোক কুশল বিনিময় করতে আসবে কেন? খেলতে আসা বাচ্চাদের মধ্যেও কয়েকজন অভিভাবকও আলাপ করে ফেললো। আর একটু সামনে এগোতে একদল শিশু দৌড়ে এলো, ছিন্নমূল শিশু, উচ্ছ্বসিত সকলে। মাহি ভাই, মাহি ভাই। আরে তোমরাও এসেছো দেখছি। সাথে একজন মধ্যবয়সী মহিলা, তিনি এগিয়ে এসে বললেন, কেমন আছো বাবা? ভালো আন্টি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো, ওদের সাথে সুন্দর সময় কাটে, নিজেকে এখন আর একা মনে হয় না। এবার হৃদিতার দিকে চোখ পড়ল তার। ও মা, তোমার স্ত্রী বুঝি? জি আন্টি। ভদ্রমহিলা এবার হৃদিতার কাছাকাছি এসে ওকে দেখলেন, এরপর বললেন, মাশাআল্লাহ, আমার দেখার খুব ইচ্ছে ছিল, আজ দেখলাম। অপ্রস্তুত হাসল হৃদিতা। তিনি বললেন,
তোমার বর আর দেবর দুই ভাই মিলে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, এতগুলো শিশুর মুখে হাসি ফুটিয়েছে, লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে। মন থেকে ওদের জন্য দোয়া করি। মাহির আরো কিছুক্ষণ বাচ্চাদের সাথে হেসে হেসে কথা বলে ভদ্রমহিলার হাতে কিছু টাকা দিয়ে বলল। ওদেরকে চকলেট কিনে দিয়ে আন্টি। হৃদিতা নির্বাক দর্শক হয়ে তাকিয়েছিল কেবল। এই শিশুদের হাসি মুখ দেখে ওর ঠোঁটের কোণেও একচিলতে হাসি ফুটেছিল অচেতনে। ওদের কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে এসে হৃদিতা আর কৌতূহল দমিয়ে রাখতে পারল না। আপনি কি করেন? ওদের সাথে আপনার কানেকশন কি? এই প্রথম মাহিরের ব্যাপারে কৌতূহল হলো হৃদিতার। আমি আর সাইমন মিলে একটা এনজিও এস্টাবলিশ করার চেষ্টা করছি কয়েক বছর থেকে। এনজিও থেকে 2টা স্কুল রান করে, একটা সমাজের বিত্তশালী পরিবারের ছেলে মেয়েদের জন্য। সেখানকার প্রফিট দিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলটা চলছে। আমাদের মূল টার্গেট তারাই। ও, ভালো উদ্যোগ। ওদের জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন? এদের বাবা মা সন্তানদের স্কুলে দেওয়ার কথা চিন্তাও করে না, বরং তাদের সাথে পরিশ্রম করলে কিছু আয় হবে। আমি, সাইমন, আমাদের স্কুলের নিয়োগ পাওয়া শিক্ষক সবাই মিলে তাদের অনেক বুঝিয়ে রাজি করিয়েছে। তার জন্য প্রত্যেক শিশুর জন্য বৃত্তির ব্যবস্থা করেছে, যদিও সেটার পরিমাণ বেশি নয়, সামর্থ্যের মধ্যে যতটা সম্ভব। এর জন্য কিছু বড় বড় প্রতিষ্ঠানের স্পন্সরও পেয়েছি। কিন্তু ওই আন্টির ব্যাপারটা? ও, উনি এই এলাকাতেই থাকেন। আঙ্কেল মারা গেছেন বহুদিন আগে। একমাত্র সন্তান দেশের বাইরে থাকেন, তেমন খোঁজখবর নেয় না। তিনি নিঃসঙ্গ মানুষ, একবার সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলেন। মায়ের স্কুলের পাশেই তার বাড়ি। মায়ের কাছ থেকে জেনে আমরা তার কাছে যাই, প্রস্তাব দিই বাচ্চাদের দেখার জন্য একজনকে লাগবে আমাদের, তারও সময় কাটবে। তিনি এতগুলো শিশুর সান্নিধ্যে একাকিত্ব ভুলেছেন, সেজন্যই বললেন। আপনাদের ব্যক্তিগত লাভ হয় না? আমাদের একটা কল্যাণ ট্রাস্ট আছে, লাভের বেশিরভাগ অংশ সেখানে জমা রাখি। কর্মীদের বেতন, বাড়ি ভাড়া, বিভিন্ন বিল মিটিয়ে বাকিটা চলে যায়। আমরাও স্যালারি হিসেবে একটা অঙ্ক রাখি, যতটুকু প্রয়োজন ততটুকুই। আসলে ব্যক্তিগত লাভের আশা থেকে করিনি। রাস্তায় চলার সময় যখন দেখতাম যে বয়সী শিশুর বই খাতা নিয়ে স্কুলে যাবার কথা, খেলাধুলা করার কথা, তার বদলে তারা হাতুড়ি দিয়ে ইট ভাঙছে, কাগজ টোকাচ্ছে, ভিক্ষা করছে, সেটা খুব কষ্ট দিত। মনে হতো এদের জন্য কিছু করি। সাইমনেরও একই রকম মনে হতো, কিন্তু এত শিশুর জন্য করার সামর্থ্য কোথায়? বাড়ির সবার সহায়তায় প্রথমে অন্য স্কুলটা করি। এখানে এত সুযোগ সুবিধা অন্য স্কুলে নেই। স্টুডেন্ট পেতে সমস্যা হয়নি, বন্ধুরাও সাহায্য করেছে প্রচুর, চ্যারিটি ওয়ার্ক করে টাকা দিয়েছে। এরপর খুব ছোট্ট করে স্বপ্নের স্কুলটা খুললাম। এখন হারিয়াটি পা করে এগিয়ে যাচ্ছে। হৃদিতার মাহিরের সম্পর্কে ধারণা খানিকটা বদলালো। যে মানুষ নিঃস্বার্থভাবে এতটা করতে পারে সে আর যাই হোক খারাপ মানুষ নয়। এরকম স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সামর্থ্য থাকে না। যাদের সামর্থ্য আছে তাদের অনেকে আবার এসবে জড়াতেও চায় না। ওরা পার্ক থেকে বেরিয়ে আবার রিকশায় চেপে নদীর পাড়ে এলো। সন্ধ্যা হবার মুখে গোধূলির লালচে আলো হৃদিতার মুখে এসে পড়ল। মাহির একবার তাকে সাথে সাথে চোখ সরিয়ে নিল। সব সৌন্দর্যে ওর মুগ্ধ হবার অধিকার নেই। ডুবন্ত ও গোধূলি সূর্যের ছায়া নদীর জলে পড়েছে, কেউ একজন তাতে ঢিল ছুড়ল। হঠাৎ পানিতে যেন পুরো গোধূলির লালিমা ছড়িয়ে পড়ল তরঙ্গায়িত হয়ে। হৃদিতা একদৃষ্টে সেদিকে তাকিয়ে আছে। কি সুন্দর যে লাগছে, মনে হচ্ছে ওই দৌর্দান্ত প্রতাপ সূর্য নিজে তেজ ছেড়ে পানিতে নেমে আসছে। চলে, এবার ফেরা যাক, সন্ধ্যা হয়ে যাচ্ছে। পানির প্রতিটা কণায় নিজের অস্তিত্ব মিশিয়ে নিচ্ছে। হৃদিতার ঘোর কাটল কিছুটা। সে নদীর পানির অনুরণ দেখতে দেখতে পা বাড়াচ্ছিল। কিসের সাথে হোঁচট খেলো, আচমকা পড়েই যাচ্ছিল। মাহিরে ওকে ধরতে এগুচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে একটা গাছের সাহায্য নিয়ে নিজের পতন রোধ করলো হৃদিতা। তবুও একটা ক্ষতি এড়াতে পারেনি, স্যান্ডেল ছিঁড়ে গেছে। এভাবে হাঁটা যায়? এখানে রিক্সা পাওয়া যাবে না, অসহায় গলায় বলল হৃদিতা। আর একটু হাঁটতে হবে, যেখানে নামলাম সেখানে গেলেই পাবো। কিন্তু এরকম করে হাঁটতে পারছি না। স্যান্ডেল খুলে ফেলো। খালি পায়ে হাঁটবো? বলেই আশেপাশের লোকজনকে দেখলো। মাহির এক মুহূর্ত ভেবে নিজের জুতো খুলে হাতে নিল, এরপর বলল, তুমি একা নও এবার, আশেপাশের লোক কিছু ভাবলে দুজনকে নিয়েই ভাবুক। আপনি এভাবে হাঁটবেন কেন? আপনার জুতো তো ছেড়ে নি। ভুলে গেলে আজকে দিনের জন্য আমরা বন্ধু, বন্ধুর জন্য সমব্যথী হয়ে এটুকু করাই যায়, নাকি তাতে আপত্তি? হৃদিতা দ্বিধা সরিয়ে স্যান্ডেল খুলে হাতে নিল। পাশাপাশি জুতো হাতে হাঁটছে দুজন। হৃদিতার চোখ আবারও নদীর দিকে চলে যাচ্ছিল। হৃদিতা, নিচে দেখে হাঁটো প্লিজ, গাছ টাছ বা কাটা থাকতে পারে, পায়ে বেঁধে যাবে।
রিদিতা অন্য চোখে মাহিরকে দেখলো আজ। যে সম্পর্ক ওদের মধ্যে সেটা সে কোনোদিনও ভাবতে পারবে না, কিন্তু মনে হলো এমন একজন বন্ধু জীবনে থাকাই যায়। এমন বন্ধু যে স্বার্থপর নয়। ওর জীবনে তেমন কোনো বন্ধু নেই। সিমি আজ আরও একটা লাভ লেটার পেয়েছে। এখনও পড়ার সাহস হয়নি, শুধু একটাবার খুলে দেখেছে। একই হাতের লেখা। ওদের কম্বাইন্ড স্কুল কে দিয়েছে জানে না। টিফিন সেরে এসে দেখে ওর ব্যাগে নিচে রেখে দিয়েছিল। আগের বারের মতোই। পাশ থেকে মারিয়া বলল, কিরে, মনে হচ্ছে ভূত দেখেছিস দিন দুপুরে? সিমির গলা শুকিয়ে আসছিল, সত্যি সত্যি বুক ঢিপ ঢিপ করছিল। বলবে না ভেবেও বলে ফেলল, একটা চিঠি, মানে আগেও একবার পেয়েছিলাম। প্রেমপত্র? ধুর, কেউ দুষ্টুমি করে দিয়েছে। আমরাও দুষ্টুমি করে পড়বো বলেই চিৎকার করে সবাইকে বলল, দেখ দেখ, আমাদের সিমি রানী লাভ লেটার পেয়েছে। মুহূর্তে জটলা পাকিয়ে এলো 10-12 জন মেয়ে। মারিয়া জোরে জোরে পড়ছে, সবাই হেসে কুটি কুটি। প্রিয়তমা সিমি, প্রিয়তমা সিমি। প্রথমবার স্বাভাবিক ভাবে পড়ে দ্বিতীয়বার উচ্চারণ করলো নাটকীয় ভাবে, আমি ঘুমাতে পারিনি, তুমি আমার ঘুম চুরি করেছো। পাশ থেকে সাদিয়া বলল। বাকিরাও ছেকে ধরতে চাইল সিমিকে। সে ভীষণ বিরক্ত হয়ে বলল, মারিয়া দে তো, আর পড়তে হবে না, ওটা নিয়ে চল অফিস রুমে যাই, বিচার দিব। সেটা পরে হবে, আগে পড়তে দে তো। সুর করে পড়ছে মারিয়া। তোমাকে দেখতে বোম্বাইয়ের কাজলের মতো লাগে। আমি তোমার শাহরুখ খান হতে চাই। সিমরান আর সিমি, নামেও তো মিল। সিমরান আবার কে রে? মারিয়া যেন আকাশ থেকে পড়ল। তুই চিনিস না? তুই দিলওয়ালা দেখিস নি? হিন্দি ছবি? হ্যাঁ, হেব্বি। আমি হিন্দি ছবি দেখি না। সিমি নিজেও এই সিনেমা দেখেনি, তবে ডিডি ন্যাশনালে রবিবার করে হিন্দি সিনেমার গান দেখায়, তাই গানগুলো দেখেছে। সিমরান ওরফে সিমি, তোর উত্তর চাইছেন শাহরুখ খান। আর দেখ দেখ, আবার হাট এঁকে তীর দিয়েছে ভিতরে। প্রেমের তীর ছুঁড়েছে বেচারা, হাট ফুটরো করে দিয়েছিস একেবারে। সিমির ভীষণ রাগ হলো। সবাই ওকে নিয়ে কেন মজা করছে, চিঠি পাওয়ায় ওর দোষ কোথায়? সে এবার মারিয়ার হাত থেকে চিঠিটা টেনে নিয়ে হনহনিয়ে বেরিয়ে এলো। পিছু নিল বাকিরা। হেড স্যারের কাছে চিঠি দিয়ে নালিশ করে এরপর ক্লাসরুমে এলো আবার। স্যার ক্লাসে এলেন বেত নিয়ে। জিজ্ঞাসা করলেও কেউ স্বীকার করলো না। স্যার পুরো ক্লাসের সবগুলো ছেলেকে সর্বোচ্চ শক্তিতে মারলেন। এরপর শাসিয়ে গেলেন, ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ করলে হাড্ডি গুঁড়া গুঁড়া করে দেবেন সবার। স্যার বেরিয়ে যাবার পরে সিমি কেঁদে ফেললো। ওর জন্য পুরো ক্লাস মার খেলো। দোষ একজন করেছে, অথচ বান্ধবীরা চিঠি নিয়ে মজা করলো। এখন সবাই স্তব্ধ হয়ে বসে আছে। ফেরার পথে ইমি জিজ্ঞাসা করলো, তোদের ক্লাসে কি হয়েছে রে? কি হবে না, শুনলাম তোদের ক্লাসে কে যেন কাকে চিঠি দিয়েছে। সিমি খুলে বলল সবটা। এরপর বলল, বাসায় বলিস না প্লিজ, আমার কিছুই ভাল লাগছে না। মায়া আদালতের মাধ্যমে বিচ্ছেদ চাওয়ার পরেই তাহিরের কাছে নোটিশ গেছে একটা। আজ সে আনন্দ বাড়িতে এসেছে। সবাইয়ের উপর ভীষণ ক্ষেপে আছে। তাহির বলল, শুধু জিজ্ঞেস করেছি, আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই, আপনারা আটকাতে পারেন না। মায়া কোনো রিস্ক নিল না। সে নিজেই কথাকে সাথে নিয়ে বসার ঘরে বসলো। কথা বাবাকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে গেছে। ঝাঁপিয়ে ওর কোলে গিয়েছে, কিছু খেলনাও পেয়েছে। এখন বাবার কোলে বসে হাসছে, ইশারায় নানান কথা বোঝাবার চেষ্টা করছে। এতদিন কেন আসেনি সেই নিয়েও তার অভিযোগ। মেয়েটার জন্য আরেকবার ভাবতে পারো না? যা ভাবার ভেবেই বেরিয়ে এসেছে। সিদ্ধান্ত নেবার পরে ভাবার কোনো মানে হয় না। এরপর কি করবে? আবার বিয়ে করবে? তখন আমার মেয়েটার কি হবে? মায়া এই একদিনে নিজের আবেগ লুকিয়ে রাখতে শিখে ফেলেছে। সে তাচ্ছিল্য ভরে হাসলো। তাহির, মেয়ের জন্য চিন্তা তোমাকে মানায় না। তুমি তোমার জীবন নিয়ে ভাবো, আমার জীবনের ভাবনা আমাকে ভাবতে দাও। ভবিষ্যতে আমি কি করব সেটার কোনো কৈফিয়ত আমি তোমাকে দেব না। তুমি তোমার লাইফে কি করলে সেটাও দেখতে চাবো না। লোকে কিন্তু আমার চাইতে বেশি তোমাকেই প্রশ্নবিদ্ধ করবে। করুক, বিশ্বাসঘাতকের সাথে ঘর করার চাইতে প্রশ্নের ভয় নিতান্তই তুচ্ছ। আমি কোনো ভুল করছি না যে মাথা নুয়ে চলতে হবে। ভুল তোমার, তোমার সমাজকে ভয় পাবার কারণ থাকতে পারে, আমার তো নেই। অফিসিয়াল বিচ্ছেদ এখনো না হলেও মন থেকে আমি সেদিনই বিচ্ছেদ ঘোষণা করে চলে এসেছি। সেটার কোনো নড়চড় হবে না। মায়া উঠে চলে গেল। ইফতেকার, ইশতিয়াক আর আরমান এসে বসলেন। আপনারা ওর সাথে তাল মেলালেন, এটা অবিশ্বাস্য লাগছে।
তুমি এখনো এই বাড়িতে এসে যে বহাল তরিয়াতে আছো সেটাই তোমার ভাগ্য। ওর পক্ষ না নিয়ে কার পক্ষ নেবে? মিচকি ইঁদুরের? শ্লেষ ঝরল আরমানের গলায়। আপনারা তো বাস্তবতা জানেন, ডিভোর্স হলে মায়েরই সমস্যা হবে। মায়া ভেসে যাবে না, আমরা সবাই আছি ওর পাশে। এবার ইশতিয়াক সাহেব বললেন, ভবিষ্যতে ও যদি আবার বিয়ে করতে চায়। মায়া যথেষ্ট বুদ্ধিমতী, পরিণত একজন মানুষ। ওর যদি কখনো মনে হয় আবার শুরু করবে তাহলে করবে, যদি মনে হয় এভাবেই জীবন গুছিয়ে নিজের মতো থাকবে সেটাও ওর সিদ্ধান্তই হবে। জীবনটা ওর, আমরা পাশে আছি, সাপোর্ট হই। বাকিটা সে যেভাবে চালায়, এসব প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। তবুও বললাম এটা জানাতে যে মায়া অসহায় নয়, সেটা মাথায় রাখবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।